ইস্ট বেঙ্গল। এক্সট্রা টাইম। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের 2 সেই 2তে কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল ভারতের প্রতিনিধি হয়ে, এবং অবশ্যই তার আজকে যে লটারি সেটা হয়ে গেল, এবং যেখানে ইস্টবেঙ্গল একটা শক্তিশালী 3টে দেশের ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হবে। আপনারা অবশ্যই ক্রিয়েটিভ পোস্টের মাধ্যমে দেখেছেন কাদের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তাও আপনাদেরকে একবার জানিয়ে দিই, জর্ডানের ক্লাব আল হুসেইন এবং ইরাকের ক্লাব আল সোরতা এবং ওমানের আল সিবের, এই 3টে ক্লাবের বিরুদ্ধে কিন্তু নামতে হবে হাবাসের ইস্টবেঙ্গলকে। অবশ্যই যে হাবাসের ইস্টবেঙ্গল আল আরাবির বিরুদ্ধে 4-1 গোলের ব্যবধানে জিতে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে, কামব্যাক করেছে পিছিয়ে থেকে, সেই দল কিন্তু এবার ইরাক, জর্ডান এর মতন তাদের সেই দেশের বিরুদ্ধে, সেই দেশের ক্লাবের বিরুদ্ধে কিন্তু নামতে চলেছে। কতটা শক্তিশালী এই দেশের ক্লাবগুলো, তারা কীরকম পারফরমেন্স করেছে অতীতে, এবং ইস্টবেঙ্গলকে কতটা তারা বেগ দিতে পারবে বা ইস্টবেঙ্গল কতটা লড়াই দিতে পারবে এই ক্লাবগুলির বিরুদ্ধে, সেই নিয়ে কিন্তু আমাদের সেই আলোচনাই করব। আমার আগে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ওমানের, তোমার কাছে নিশ্চয়ই সব লেখা আছে, ওমানের চ্যাম্পিয়ন দল আল সিবে চ্যাম্পিয়ন দল কি সেটা জানতে হবে। চ্যাম্পিয়ন দল কিনা, সেই দলের অতীত কি, বা বর্তমানে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বা জর্ডানের এই দলটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর ইরাকের এই দলটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবছর বিশ্বকাপ খেলেনি ওমান, আর বাকি দুটো দল কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছে। সুতরাং এইগুলো একটু চুলচেরা বিশ্লেষণ আপনাদের জন্য থাকবে। তো কি কন্ডিশন আছে একটু বলো। দেখো, প্রথমে যদি আমরা আসি এই জর্ডানের ক্লাব আল হুসেইন, এই জর্ডানের ক্লাব কিন্তু ঘরোয়া ফুটবল লিগের, জর্ডানের যে ঘরোয়া ফুটবল লিগ, সেই ফুটবল লিগের অন্যতম শক্তিশালী দল। 2025-26 মরশুমের জর্ডানের যে প্রো লিগ, সেটা টানা তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়েছে তারা, এবং ঘরোয়া লিগে তাদের ধারাবাহিকতার কোনো অভাব নেই। এবং আল হুসেনের সবচেয়ে বড় যেটা শক্তি, তারা হচ্ছে সংগঠিত একটা ফুটবল দল, রক্ষণ থেকে আক্রমণে ওঠা, এবং শারীরিক দক্ষতা তাদের অনেকটাই বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং বলা চলে এই 3টে জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে এই আল হুসেনের মতন ক্লাবের বিরুদ্ধে। এবং সাইডে এই আল হুসেনের দলটা তো একটা, তাদের দেশে 3-3বার চ্যাম্পিয়ন, তাদের দেশের যে লিগ, জর্ডানের যে লিগ, সেই লিগে 3-3বার চ্যাম্পিয়ন, কিন্তু মূল দলের যে খেলোয়াড়, তাদের বিশ্বকাপ খেলার কতটা অভিজ্ঞতা রয়েছে এই দলের এখনো পর্যন্ত যা হিসেবে আছে 5 জন প্লেয়ার তারা এবারের 2026 ওয়ার্ল্ড কাপ খেলেছে। যদিও ওয়ার্ল্ড কাপে তাদের সবচেয়ে খারাপ পারফরমেন্স, কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছে। এবং এই 5 জন প্লেয়ারের মধ্যে গোলরক্ষক যে, তার নাম হচ্ছে তোমার ইয়াইদ আবদুল্লাহ, মার্কেট ভ্যালু কিন্তু 3000 ইউরো। ঠিক আছে, তুমি যোগ বিয়োগ করে দেখে নাও। আহিদ আল রোহান সেন্টার ব্যাক পজিশনে ইনি আছেন, ফলে তোমার ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগকে কিন্তু একে পেরোতে হবে। এসান হাদাদ রাইট ব্যাক পজিশনে আজ পর্যন্ত দ্রুতগতির একজন উইঙ্গার বলে জানা যাচ্ছে। রাজেই আইদ, ইনি সেন্ট্রাল মিডফিল্ডার, মাঝখানকে নিয়ন্ত্রণ করেন। এনার 325 ইউরো এনার মার্কেট ভ্যালু আছে। মোহাম্মদ আল মারদি লেফট উইঙ্গার। মোট 5 জন প্লেয়ার, এদের মোট মার্কেট ভ্যালু হচ্ছে 1.725 মিলিয়ন ইউরো। এবারে ট্রান্সফার মার্কেট অনুযায়ী এইটাই তোমার হিসেব দাঁড়াচ্ছে। কিন্তু কথা হচ্ছে, দেখো, মার্কেট ভ্যালুর উপরে এটা নির্ভর নয়। আমি বলতে চাইছি যে দলটা তোমার ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা রয়েছে, তোমার ওদের মাঠে গিয়ে খেলতে হবে, ওরাও তোমার এখানে খেলতে আসবে। ফলে লড়াইটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে খুব সহজ হবে না, কঠিন লড়াই হবে। তুমি যদি ইরাকের দলটার বিরুদ্ধে দেখো, ইরাকের যে স্টার্স লিগ আছে, সেই স্টার্স লিগের শ্রোতা বলে যে দলটা আছে, SHORTA, শর্টা এফসি যে দলটা আছে, সেই দলটা কিন্তু ইরাক লিগের স্টার্স লিগের কিন্তু সেকেন্ড, মানে রানার্স হয়েছে। এখন যেহেতু ওদের লিগের মান আমাদের দেশের থেকে বেশি, দেখো যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, তাদের কিন্তু লিগের মান আমাদের থেকে বেশি। এবং আমি তোমাকে হলফ করে বলতে পারি, ভারতের থেকে তাদের কিন্তু যে কি বলবো, যে পরিকাঠামো কিন্তু অবশ্যই বেটার নয়। কেননা এত বড় দেশ, অনেক সুযোগ সুবিধা, এত প্লেয়ার খেলেও না সেখানে, কিন্তু তাদের মধ্যপ্রাচ্যের ফুটবলারদের একটা শারীরিক সক্ষমতা আছে। এবং ইরাকি প্লেয়াররা দেখবে খুব উজ্জীবিত ফুটবল খেলে। ইরানের মধ্যে এই টেন্ডেন্সি আছে, এবং সেই উজ্জীবিত ফুটবলের জন্য ইরাককে আমরা
এশিয়ান চ্যাম্পিয়ন কাপ জিততে দেখেছি, এশিয়া কাপ জিততে দেখেছি ইরাকের ন্যাশনাল টিমকে। এই যে দলটা সোরটা কিন্তু যে টপ লিগ, এটা তো চ্যাম্পিয়ন্স লিগ 2, এরা কিন্তু টপ লিগ কিন্তু খেলার একবার অভিজ্ঞতা তাদের সঙ্গে আছে, সুতরাং এরা কিন্তু টপ লিগ খেলেছে, সেইটা এদের সঙ্গে রয়েছে। এবং এই দলের 3 জন ফুটবলার রয়েছে যারা তোমার কি বলবো, যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, যে চলতি যে ওয়ার্ল্ড কাপ খেলেছে, খুব খুব মানে দুর্দশাগ্রস্ত একটা ওয়ার্ল্ড কাপ ইরাকের জন্য। কেননা তারা মেক্সিকো থেকে আমেরিকায় খেলতে গেছে, খেলে তারা জামা কাপড় জুতো গোছানোর সময় পায়নি, তারা সেইভাবে বেরিয়ে চলে এসছে এবং জাস্ট ফুটবলকে সেবা করেছে আমার মনে হয়। কেননা যেভাবে তাদের অচ্ছুত করে ফিফা এবং আয়োজক আমেরিকা যেভাবে তাদেরকে ওয়ার্ল্ড কাপ খেলিয়েছে এবং বিশ্বকাপ থেকে বিদায় ঘটানো হচ্ছে জোর করে, আমরা যদি লাস্ট ম্যাচটা তাদেরকে দেখি, ইট ইজ আনফর্চুনেট ছিল, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যদিও সেগুলো সাইড টক, বাট মেন কথা হচ্ছে এদেরকে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং এই 3টে প্লেয়ারের আহমেদ বাসিল ফারদিল, ইনি হচ্ছে গোলকিপার, মার্কেট ভ্যালু কিন্তু চাই 450K এরকম টাইপের একটা কিছু ইউরো। মানাফ ইউনিস সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক মুস্তাফা স্যাডন, এই 3 জন কিন্তু রয়েছেন। এবং আর একটা কথা হচ্ছে তোমার যে এই দলটার তোমার কিন্তু উজ্জীবিত ফুটবল, প্রচুর উজ্জীবিত ফুটবল, কারণ আক্রমণাত্মক ধর্মী একটা ফুটবল কিন্তু তারা খেলে। অরিত্র গত মরশুমে যদি তুমি হিসেব দেখি, আল সোরতার একজন ফুটবলার ছিলেন, তার নাম হচ্ছে লিওনেল আতেবা, তিনি 17 গোল করেছেন এবং 17 গোল করেছেন গত মরশুমে, এই মরশুমে নয়, মানে জাস্ট আগের যে মরশুমটা শেষ হলে এই মরশুমটা তো চলছে, ফলে তাকে গোল মেশিন বলা হয়। তাকে নিয়ে কিন্তু তোমার ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু সতর্ক থাকতে হবে, ভাবতে হবে যে এই প্লেয়ারটিকে কী করে রোখা যায়। আমার মনে হয় আন্তোনি লোপেজ হাবাস, তার দলের সেরা অস্ত্র আনোয়ার আলী, সন্দীপ মান্ডি বা যাদেরকে পাবেন আর কি, তাদেরকে নিয়ে তিনি একটা অন্ততপক্ষে এই লিওনেল আতেবাকে নিয়ে, লিওনেল মেসি নন কিন্তু মধ্যপ্রাচ্যের ফুটবলে তো যথেষ্ট মানে সুনাম আছে বলা যায়, 17খানা গোলও করেছে। একদম তাই, একদম। এবং ওমানের দল রয়েছে, ওমানের দল রয়েছে এবং আরেকটি দল ওমান, সেই দলটির বিষয়ে আমরা বিশ্লেষণ করব অবশ্যই। ওমানের আরও একটা দল, সেটা হচ্ছে আল সিবের, এবং যেটা ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে খুব একটা আল সিব, এবং নামটার মধ্যে বেশ একটা সম্প্রীতির ব্যাপার আছে। ইতিমধ্যেই শ্রাবণ মাসের শেষ, আল্লাহ আছে, শিবও আছে, একদমই। এবং নামটা ওই জন্যই ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে নতুন নয়। এবং গত মরশুমেই AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি পর্বে AFC গোয়ার মুখোমুখি হয়েছিল এই দলটা, FC গোয়ার মুখোমুখি হয়েছিল এই দলটা, এবং সেই ম্যাচে গোয়া 2-1 গোলে জিতে পরের পর্বে উঠেছিল। গোয়া কিন্তু হারিয়েছিল তাদেরকে। এবং তবে এই ক্লাবের সঙ্গে AFC পর্যায়ে সাফল্যের ইতিহাসও রয়েছে। 2022 সালে তারা AFC কাপ জিতেছিল, এবং 2022 সালে তারা AFC কাপ জিতেছিল। এবং আল সিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মূল পরীক্ষা হতে পারে তাদের ম্যাচের নিয়ন্ত্রণ এবং ধৈর্য, অবশ্যই বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের পরিবেশ, সেখানে গিয়ে খেলাটা একটা ওমানে গিয়ে খেলাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে ইস্টবেঙ্গলের কাছে অবশ্যই। দেখো, ওমান আর ইরাকের ওয়েদার তো প্রায় একই, কেননা সেটা তোমার মিডল ইস্টের ওয়েদার, সেখানে একই হবে। এবং যে সময় খেলা পড়বে আর কি, যে সময়গুলোতে খেলা পড়বে, আমার ধারণা সেই সময় তোমার মধ্যপ্রাচ্যে একটু ওয়েদার বেটার থাকে আর কি, মানে গরমটা পেরিয়ে যাস আশেপাশে এরকম একটা ওয়েদার থাকে, বা শীতের দিকে চলে যাবে আর কি, পুজোর আগে পরে এরকম একটা সময় হবে। তোমার ডেট ঠিক হয়ে গেছে? এখনো ডেট ঠিক হয়নি। যাই হোক, সেখানে আজকে গ্রুপ বিন্যাস ছিল, সেখানে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার রিতম সেখানে উপস্থিত ছিল, ভেরি গুড। এবং গ্রুপ দেখে যেটা মনে হচ্ছে, দেখো, নট টু টাফ, বাট উই ক্যান উইন। আমি তো এখন থেকে উই বলা শুরু করব, কেননা ইস্টবেঙ্গল খেলুক আর মোহনবাগান যেই খেলুক, আমাদের কাছে দেশের প্রতিনিধি, এবং দেশের প্রতিনিধির থেকে বড় কিছু হয় না। কেননা ইস্টবেঙ্গলের লোগোর ওপরে এখানে ভারতের লোগো থাকবে, ভারতের ম্যাপ থাকবে, সেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা এই যে পর্যায়ে এসে এবছরে ইস্টবেঙ্গল কি কন্ডিশনে আছে তার উপরে ভিত্তি করে কি হতে পারে তুমি আমরা যদি আন্দাজ করি, সেটা হচ্ছে এবছরে ভারতীয় ফুটবলে, এই বছরে যে বছরটা আসছে ভারতীয় ফুটবলে কিন্তু সবচেয়ে ওয়েল কন্ডিশনে রয়েছে যে দলটা, তার নাম কিন্তু ইস্টবেঙ্গল।
কি করে বলছো সাহেব, যে এখনো পর্যন্ত দলটা 10টা খেলোয়াড় নিয়ে খেললো, সেদিনকে একটা বিদেশি ছাড়া, যেটা আল আরাবিকে করলো, যদিও এফিয়ং আসেনি এখনো পর্যন্ত, কিন্তু বিদেশি দেখো, ছাড়াই তো নট এফিয়ংটা নিয়ে আমার বক্তব্য না, আমার এফিয়ং নিয়ে বক্তব্য না, আমি আমার নাচো কি করবে না করবে সেটা নিয়েও বক্তব্য না। আমার কাছে খুব সহজ বিষয় হচ্ছে আনোয়ার আলীর মতো একজন ফুটবলার যে দলে রয়েছে, আনোয়ার যদি খেলে, আনোয়ার যদি ওয়েল ফিট থাকে, তাহলে কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনটাও করে নেবে, কেননা ও সেরিব্রাল ফুটবলার, মাথা দিয়ে ফুটবল খেলে। এবং ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগটা কিন্তু যথেষ্ট ভালো। ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান ব্রিগেড কিন্তু বেশ ভালো। এবারে যদি ইফিয়ং এসে ভালো খেলে বা সে যদি ভালো প্লেয়ার হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু তোমার প্লাস পয়েন্ট হবে। আর দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমার কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আমি একটা জিনিস না বুঝতে পেরেছি, দেখো, সেটা হচ্ছে, আমার সঙ্গে হয়তো আপনারা সহমত, আমি কেন বলছি, আমি আগেও তো বলেছি যে পারলে মোহনবাগান পারবে, আমি এবছরে বলছি পারলে ইস্টবেঙ্গল পারবে। কেননা ইস্টবেঙ্গলের মধ্যে সেই মেটেরিয়ালটা এই মুহূর্তে আছে, পারাটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে পারা, এটা অন্য কিছু পারা নয়, এশিয়া পর্যায়ে। কেননা এই দলে আন্তোনিও লোপেজ হাবাসের মতো একজন মেটেরিয়াল আছে, একজন ব্রেন আছে, যিনি কিন্তু ফুটবলটা না, ধরো খুব ভালো টিম দিয়ে না ভালো খেলা হয় না। আমার টিম যা আছে, আমার প্ল্যানটা প্রপার হচ্ছে কিনা, প্লেয়ারগুলো প্রপার জায়গাগুলো ভরাট করতে পারছে কিনা, এবং সেখান থেকে বেরিয়ে এসে খেলাটাকে ক্রিয়েট করতে পারছে কিনা, এটা কিন্তু সম্পূর্ণ কোচের প্ল্যানের উপর নির্ভর করে। অবশ্যই প্লেয়ারদের কোয়ালিটি এবং কোচের প্ল্যান, এবং এই প্ল্যানে কিন্তু ভারতীয় ফুটবলে যতগুলো কোচ এসেছেন, সমস্ত কোচের, রোকা থেকে শুরু করে, মানালো মার্কেস থেকে শুরু করে যত কোচ এসেছেন, জিকো থেকে শুরু করে যত কোচ এসেছেন, জিকো ততটা সময় পায়নি, কিন্তু কথা হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাস হচ্ছে ভারতীয় ফুটবলের ক্লাব কোচিংয়ে বিদেশিদের মধ্যে তিনি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে। আমি সমস্ত কোচের কথা, মানে কার্লোস কুয়াদ্রার থেকে শুরু করে যারা কাপ জিতেছেন, সবার কথা মাথায় রেখে বলছি, আন্তোনিও লোপেজ হাবাস ইজ দ্য বেস্ট। তিনি জানেন আমাদের মেটেরিয়াল আছে, আমার বেস্ট ফুটবল, ওয়ার্ল্ড ক্লাস ফুটবল গিফট করার জন্য কী করতে হবে। ইন্ডিয়ান ফুটবলের প্রবলেমটা কি, আমাদের ফার্স্ট টাচ খারাপ, ওই মানের নয়, এবং আমাদের ডিস্ট্রিবিউশনটা অতটা পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তো এই ওয়ার্ল্ড কাপ দেখলাম, অনেক টিম অনেক ভালো খেলছে, তাদের কি সবারই কি মানে ব্রাজিল, আর্জেন্টিনা বা তোমার স্পেন বা এদের মতো, ফ্রান্সের মতো কি অত ভালো কুইক পাসিং বা সত্য নয়, সবাই তো ওই কোয়ালিটি নয়, কিন্তু একটা লেভেল পর্যন্ত ফুটবল খেলে দিয়ে চলে যাচ্ছে জাস্ট কোচের প্ল্যানের জন্য। এই প্ল্যানটা কিন্তু এই কোচের মধ্যে আছে, ঠিক আছে। তাই আমরা দেখলাম যে এএফসির ওই ম্যাচটার ক্ষেত্রে দল ভাঙাচোরা কি আছে না আছে, আমার যেটা আছে সেটা দিয়ে কিন্তু বেস্ট ফুটবল খেলার ক্ষমতা এই কোচের আছে। আর এশিয়ান ফুটবল হাতি ঘোড়া ব্যাং ভাল্লুক এটা নয়, সেখানে আন্তোনিও লোপেজ হাবাসের ব্রেন কোয়াইট এনাফ, আমি তোমাকে এটা বলতে পারি। এবং যদি এই পজিশনগুলোতে কয়েকটা পজিশনে প্রবলেম আছে, ইস্টবেঙ্গলের সবচেয়ে প্রবলেম হচ্ছে, তোমরা কি দেখেছো জানি না, আমার মনে হয়েছে কিন্তু দুটো সাইড ব্যাক। আমি এখানে কারোর জন্য প্লিট করছি না বা ওকালতি করছি না, বাট এই দলে একজন প্লেয়ার আছে কলকাতা লিগ খেলে, জয় বাজ, ও চেহারাটা দেখে ওকে ছোট করো না, ও চেহারা দেখে ওকে ভাবছে ছোট, কিন্তু মানে খুব ভালো কোয়ালিটি। যদি ইস্টবেঙ্গল সিনিয়র দলে যদি জয় বাজকে ইনক্লুড করা যায়, ও কিন্তু অনেক ভালো খেলবে। আমি আর একটা প্লেয়ারের নাম বলছি, তোমরা নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখো, তন্ময় দাস, যে ক্যাপ্টেন আম্বান পড়ছে কলকাতা লিগে, হোয়াই নট ইজ ইন সিনিয়র টিম, যথেষ্ট ভালো কোয়ালিটি। তোমার এগুলো দলে কিন্তু ইনক্লুশন হলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো ফুটবল খেলবে। এবং ইস্টবেঙ্গল তার নামের ওজনে এবং জার্সির ওজনে এশিয়া পর্যায়ে ভালো মানে খেলে। চ্যাম্পিয়ন হওয়াটা, দেখো, আমরা তো ফুটবলে বেসিক্যালি পিছিয়ে থাকা একটা দেশ, ইস্টবেঙ্গলের হাতে যখন পতাকাটা থাকে মনে হয় যে কিছু একটা হবে, এই কিছু একটা হওয়ার অপেক্ষা, মাঠে লড়বে, কিছু একটা হওয়ার অপেক্ষা আমি সাইফ অন্তত পক্ষে করছি, কেননা দলটার নাম ইস্টবেঙ্গল। এবং ওই ইরাকে যুদ্ধ হচ্ছে বা ওখানে বোমা পড়ছে যাব না, এটা অন্তত করবে না, কিছু একটা ব্যবস্থা করবে, অন্ততপক্ষে আন্তর্জাতিক ল মেনে যেটা করা সেটা করবে। একদম, ইস্টবেঙ্গল মাঠে নেমে লড়াই করবে, এটা তাদের রক্তে আছে, এবং তার একটা ছাপ অবশ্যই আমরা সেদিন আল আরাবির বিরুদ্ধে দেখেছি। এবং এখন দেখা যাক সামনে এই এএফসি চ্যালেঞ্জ লিগের যে 2 রাউন্ড, সেই রাউন্ডে কতটা ইস্টবেঙ্গল সাফল্য পেতে পারে। অবশ্যই দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। থ্যাংক ইউ।